ছেড়ে দাও মা। নিতুর স্পষ্ট কণ্ঠ। নিতুর কথায় রেহানা মেয়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ রইল, তারপর অস্তে করে মিমির হাতটা ছেড়ে দিয়ে ধীর পায়ে নিতুর সামনে এসে দাঁড়াইয়ে প্রশ্ন করল, কি বলতে চাচ্ছিস নিতু? নিতু মাহিনের দিকে তাকালো একবার, এক কোণ নতজাত হয়ে দৃষ্টি মেঝেতে নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। নিতু দৃষ্টি সরিয়ে নিল সেদিক থেকে। দৃষ্টি সরিয়ে মেঝেতে পড়ে থাকা মিমির দিকে একবার তাকালো। বাবা মারা যাওয়ার পর প্রাণপ্রিয় বোনটার গায়ে ফুলের টোকা লাগাতে দেয়নি। সে বোন আজ এই অবস্থা। চোখ সরিয়ে নিল নিতু। নিতু থমথমে গলায় ছেড়ে ছেড়ে বলল, ও যখন এখানে থাকতে চাইছে, বেশ, এখানে থাকতে দাও, তুমি চলে যাও। কিন্তু রেহানাকে থামিয়ে দিল নিতু। কোনো কিন্তু না মা, আমি বলছি সবটা সামনে নেব, তুমি চলে যাও। তারপর সালমা আর সেলিম চৌধুরীর দিকে তাকিয়ে তাদের উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিল নিতু, মিমি এই বাড়ি থাকলে আপনাদের কোনো সমস্যা হবে না তো? সালমা আর সেলিম নিজেদের মধ্যে চোখ চাওয়াচাই করে নিল একবার। সেলিম চৌধুরী চোখের ইশারায় কিছু একটা বোঝালো স্ত্রীকে। তিনিও মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক বুঝিয়ে নিতুকে বলল, আমরা আর কি বলবো, আমাদের বয়স হয়েছে, আজ আসি তো কার নেই, তোমার সংসার। প্রথম যেদিন এই বাড়িতে তোমাকে বউ করে আনি, সেদিনের বাড়ির চাবি, বাড়ির সকল দায়িত্ব সব তোমার হাতে তুলে দিই। আজ পর্যন্ত তুমি সেই মর্যাদা রেখেছ। দেখো, তুমি যা ভালো মনে করো তাই করো। তোমার সংসার, তোমার স্বামী, বোনটাও তোমার, সব তো তোমার আপনজন। কি করবে, কি ভালো হবে, সেই সিদ্ধান্ত তুমি ভালো করে নিতে পারবে। তবে একটাই কথা, তুমি এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। প্রয়োজন হলে মাহিনকে বের করে দাও, তবে তোমায় কোথাও যেতে দিচ্ছি না। শ্বশুর শাশুড়ি নীতিকে ঠিক এই কথা বলবে সে জানতো। এই বাড়িতে আসার পর থেকে তারা কোনোদিন নিতুর উপর কিছু চাপিয়ে দেয়নি। সবসময় নিতুকে তার মতামত সিদ্ধান্ত নিতে হয়েছে। নিতু এবার মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। সত্যি সবাই আমার আপনজন, কাউকে ফেলে দেওয়ার সাধ্য আমার নেই। তবে আফসোস, সবাই আমার আপন, আমি কারো আপন হতে পারলাম না। রেহানা না পারছে বড় মেয়েকে কিছু বলতে, আর না ছোট মেয়েকে নিয়ে যেতে। নিতুর কথার মতো রেহানা চলে গেল। যাওয়ার আগে মিমিকে বেশ করে কথা শুনিয়ে গেল। জন্মের সময় যদি মুখে নুন দিয়ে মেরে ফেলতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। কোন পাপে যে তোকে পেটে ধরেছে আল্লাহ জানে। মরতে পারিসনি তুই, তুই মরে গেলে খুশি হতাম। আরো অনেক কথাই বলে গেল। মিমি একবারের জন্যেও পুরো শব্দ করে তো দূরের কথা, চোখ তুলে তাকায়নি পর্যন্ত। সায়রা বারবার আলফির গায়ে ঘেঁষে দাঁড়াচ্ছে। সায়রার থেকে সায় পেয়ে তার লিপস্টিকের লাল করা টুকটুকে ঠোঁটের দিকে আকর্ষণ হতেই পিছন থেকে হাঁক ছেড়ে ডেকে উঠল আকাশ, কি রে তুই এই চিপাই? আর আমি তোকে সারা ভার্সিটিতে খুঁজে হায়রান। ওইদিকে কি হয়ে গেছে, কোনো খবর আছে? আলফি মনে মনে খুব বাজে একটা গালি দিল আকাশকে। সায়রা আগের মতোই আলফির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আকাশ একবার সেই দিকে নজর দিয়ে চোখ নামিয়ে নিল। কোন দিকে কি হয়েছে? আরে মিমি তো বিয়ে হয়ে গেছে। কথাটা শোনা যেন মাথায় আকাশ মেঘে পড়ল আলফির। সে কিছু বলার আগে সায়রা বলে উঠল, মিমির বিয়ে হয়েছে তাতে ওর কি? মিমির সাথে তো আলফির ব্রেকআপ হয়ে গেছে 1 সপ্তাহ আগে। এখন এসব খবর তার শুনে কি হবে, তাই না বেবি? রাগে এক ঝটকা নিজের কান থেকে সায়রার হাতটা ছুঁড়ে মারল আলফি। চুপ একদম, সামনে থেকে যা, আমার নষ্টাচ মেয়ে ছেলে, তোর কারণে ব্রেকআপ হয়েছে আমাদের, বলে আলফি নিজের সায়রা আর আকাশকে দেখে চলে যেতে নিল। সায়রা বিড়বিড় করে বলে, তোমাকে তুই নষ্টা মেয়ের কাছে ফিরে আসতে হবে বেবি। আকাশ হাঁপ ছেড়ে রাখলো। এই আলফি কোথায় যাস? আলফি কোনো কথার উত্তর না দিয়ে সামনে এগোতে লাগলো। মিমির কি করে বিয়ে হতে পারে, সে তো প্রেগনেন্ট। বলতে বলতে বারবার মিমির নাম্বার ডায়াল করতে লাগলো, প্রতিবারে ব্যর্থ হচ্ছে। মিমির নাম্বার তো বন্ধ। মাথার চুল টেনে ভার্সাটের মাঠে হেঁটু গেড়ে বসে পড়ল আলফি।